আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আজকে সত্তর কথনে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত 16 তারিখে 16 জুলাই 2025 গোপালগঞ্জে এনসিপির একটি পথসভা ছিল। সেই পথসভায় যে সহিংস ঘটনা তা আপনারা সবাই জানেন। এর ফলে ঝরে গেছে 4টি তাজা প্রাণ। আসলে এই পথসভা করে এনসিপি কী পেল, কতটা লাভবান হলো বা কী অর্জন করলো, আর বাংলাদেশের মানুষ কি মেসেজ পেলেন, কি দেখলেন, কি বুঝলেন, কি জানলেন, রাজনৈতিকভাবে এনসিপি কতটা সফল হলো, আওয়ামী লীগ কতটা দুর্বল হলো, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এনসিপি সারা বাংলাদেশ জুড়ে তাদের পদযাত্রা করছে। তারই একটা অংশ হিসেবে গোপালগঞ্জে তাদের পদযাত্রা পূর্ব নির্ধারিত ছিল 16 তারিখ। কিন্তু গোপালগঞ্জ সম্পর্কে একটি ধারণা, সেটা বাংলাদেশের প্রতিটি মানুষই জানে যে প্রত্যেকটি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট ঘাঁটির মতো রয়েছে, যেখানে তাদের বিপুল সমর্থন রয়েছে, বিপুল জনগোষ্ঠী রয়েছে। সেরকমই আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসেবে গোপালগঞ্জে সবসময় চিহ্নিত করা হয়। যেমন বিএনপির ঘাঁটি হিসেবে বগুড়াকে মানুষ মনে করে, একটা সময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল রংপুর। এরকম আসলে এটা স্বাভাবিক। একটি নেতা যে এলাকায় জন্মগ্রহণ করেন, যে এলাকায় তার পৈতৃক নিবাস, সেই জায়গার জনগণ তার কর্মকাণ্ডের ভিত্তিতে, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তাকে সেই এলাকায় সব থেকে বেশি মূল্যায়িত করেন এবং একচ্ছত্র একটা আধিপত্য সেই এলাকায় সেই রাজনৈতিক দলের বা সেই নেতার থাকবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এনসিপি আসলে নতুন একটি রাজনৈতিক দল। এখনো পর্যন্ত তাদের নিবন্ধন হয়নি, এখনো পর্যন্ত তাদের মার্কা আসেনি। সারা বাংলাদেশব্যাপী গণ অভ্যুত্থানের ফলে 5ই আগস্টে শেখ হাসিনার পরাজয়ের পরবর্তীতে তারা পরাজয়ের সেই গণ অভ্যুত্থানের মহানায়ক হিসাবে তারা যে রাজনৈতিক দলটি করেছেন, সেই রাজনৈতিক দলটি মোটামুটিভাবে সব শ্রেণীর জনসমর্থন তারা একটু ভিন্ন দৃষ্টিতেই দেখেছেন। কিন্তু তাদের এই রাজনৈতিক দল গঠন করাটা আবার অনেক মানুষ স্বাভাবিকভাবে ভালোভাবেও নিতে পারেনি। এমনকি ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিল সেই সময় জুলাই অভ্যুত্থানে, বা সর্বস্তরের মানুষ যারা সেই আন্দোলনে ছিল, তাদের মধ্যে থেকে অনেক মানুষ আছে যারা এই রাজনৈতিক দলটাকে এখনও স্বাভাবিকভাবে নিতে পারেনি। আর আওয়ামী লীগের বিষয়ে যদি বলতে হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থানের যারা মহানায়ক ছিলেন বা এনসিপির বর্তমান সময়ে যারা নেতৃবৃন্দ, তাদেরকে আওয়ামী লীগ মোটামুটি তাদের শত্রু হিসেবেই ধরে নিয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই ধরে নিয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে গোপালগঞ্জে তাদের পথসভাটা, সেটা আসলে অনেকটা স্বাভাবিকভাবেই একটা পথসভা হতে পারত, যদি না এইখানে এমন কোনো আলোচনার জন্ম না হতো। যেমন উল্লেখ করাই যায়, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা আছেন, তারা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙার পরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিবেন, এরকম হুমকি ধামকি কিন্তু ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোতে প্রায় শোনা যাচ্ছিল। এবং এই জিনিসগুলো বর্তমান যুগে এই সমস্ত প্রচারিত, এই সমস্ত ফেসবুক অ্যাক্টিভিটিস বা ইউটিউব অ্যাক্টিভিটিসদের যে সমস্ত কথাগুলো, এগুলো এখন মানুষের স্পষ্টভাবেই মানুষ এখন এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবে, যেহেতু তাদের পূর্বপর অনেকগুলো নির্দেশ বা অনেকগুলি কর্মকাণ্ড বা অনেকগুলি তাদের যে আশা ছিল, তাদের যে তারা যে করতে চাচ্ছে যেগুলো, যে সমস্ত কর্মকাণ্ডগুলো, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো অলরেডি বাংলাদেশে কারো না কারো হাত ধরে হয়ে গেছে। তো সেই ব্যাপারে তাছাড়াও এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিভিন্নভাবেই বঙ্গবন্ধুর বা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ নিয়ে নানান রকম মন্তব্য করেছেন। সেগুলো আওয়ামী লীগ বা গোপালগঞ্জবাসীর মনের ভিতরে, বা সেগুলো তাদের জানা হয়ে গেছে, বা তাদের অজানা কোনো কিছুই নয়। তারা সেগুলো নিয়ে হয়তো ভেবেছেন, চিন্তা করেছেন, শঙ্কায় ছিলেন, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন ওপেন মাল্টিমিডিয়ার যুগে, এখন স্যাটেলাইটের যুগে কোনো তথ্যই তেমন একটা গোপন থাকে না। যাই হোক, এই গোপালগঞ্জে এনসিপি যখন তাদের অনুষ্ঠানটি করতে যাবে, ঠিক তার পূর্বক্ষণেই এনসিপির একজন নেতা সাজিদ আলম তার ফেসবুক পোস্টে পথসভাটিকে বা পদযাত্রাটিকে তারা হঠাৎ করে নামকরণ করলেন মার্চ টু গোপালগঞ্জ।
আর যত জটিলতা সেই পোস্টকে ঘিরেই। মার্চ টু গোপালগঞ্জ এর আগেও বাংলাদেশে বিভিন্ন রকমের যত অনুষ্ঠান হয়েছে বিগত 1 বছর আগে 5ই আগস্টের পূর্বে 5ই আগস্টকে ঘোষণা করা হয়েছিল মার্চ টু ঢাকা, যার ফলে সারা বাংলাদেশ থেকে মানুষজন ঢাকায় এসেছিল এবং একটি সরকারের পতন ঘটেছিল। গোপালগঞ্জবাসী যদি সেই জিনিসটাকে মাথায় রেখে তারা মার্চ টু গোপালগঞ্জকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বা কোনো রকম গোপালগঞ্জ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো রকম সংখ্যাও যদি ভাবেন, সেটাও ভাবতে পারেন। তারা হয়তো বা সেভাবেই জিনিসটা বিচার বিশ্লেষণ করেছেন, ভেবেছেন। তো এই সব কিছু মিলিয়ে এনসিপির আসলে গোপালগঞ্জটার ব্যাপারে একটু চিন্তাভাবনা করা বা গোপালগঞ্জ নিয়ে একটু ভাবার দরকার ছিল। কারণ গোপালগঞ্জে যেই ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির ভাবমূর্তি যে খুব একটা উজ্জ্বল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, বরঞ্চ নানানভাবে নানান জনের নানান প্রশ্নবাণে তারা জর্জরিত হচ্ছেন এবং তাদের সাংগঠনিক কার্যক্রম বা তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠছে নানান জনের কাছে, নানান মতের কাছে, নানান রাজনৈতিক দলগুলোর কাছে। যাই হোক, গোপালগঞ্জের আওয়ামী লীগের 4 জন অলরেডি গতকালকে এই সহিংসতায় মারা গিয়েছেন। সেই 4টা প্রাণ ঝরে গিয়ে আসলে এনসিপি খুব একটা লাভবান হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ এই জীবনের বিনিময়ে বাংলাদেশে যে লাশের রাজনীতিটা, সেটা অনেক আগে থেকেই চলে আসছে। বাংলাদেশের যে কোনো আন্দোলন, যে কোনো রকমের বড় ধরনের আন্দোলন কর্মকাণ্ড চালানোর জন্য বা পরিচালিত করার জন্য, তাদেরকে আন্দোলনটাকে বেগবান করার জন্য একটা সময় বাংলাদেশের লাশের খেলা হতো। একটা লাশ পড়লে সে আন্দোলনটা বেগবান হতো। এখানে 4টি লাশ পড়েছে, যার ফলশ্রুতিতে ফায়দা হয়তো বা আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দলটি নিতেই পারে। যদিও এখন তারা তাদের আত্মগোপনে রয়েছে, ছাত্র দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নানান রকম রাজনৈতিক চাপে প্রত্যেক দলের প্রতিবন্ধকতায় তারা জর্জরিত হয়েছেন। তবুও এটার ফায়দা যে তারা নেবে না সেটা ভাবার কোনো অবকাশ নেই। আর এনসিপি যে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হলো তাও মানে নিশ্চিতভাবেই বলা যায়। এনসিপির আমার যেটা ধারণা, আমি যেটা মানে কিছুটা ধারণা করেছিলাম যে হয়তো বা তারা যেভাবে হোক ছোটোখাটোভাবে অনুষ্ঠানটি করে হয়তো বা ওখান থেকে চলে আসবেন। কিন্তু যখন এই অনুষ্ঠানটি নিয়ে ঘিরে এইরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন এই অনুষ্ঠানটি এনসিপি যদি না করতো কি এমন ক্ষতি হতো এনসিপির? আসলে সব কিছুর পিছনেই কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? হয়তো বা থাকতেও পারে। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো বারবার বলে আসছে নির্বাচনকে পিছানোর জন্য নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে সরকার, এবং সরকারের দল হিসাবে এনসিপিকে উল্লেখ করা হচ্ছে, সরকারি দল বলেই তাকে বারবার প্রচারিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এই অভিযোগটি বেশ কয়েকদিন ধরেই অভিযোগটি উত্থাপিত হচ্ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি কি বাংলাদেশকে আবার নতুন করে একটু অশান্তির দিকে ঠেলে দিচ্ছে না? নির্বাচন নিয়ে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে না? বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি মোটামুটিভাবে কিছুটা সহনশীল না হয়, তাহলে সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক একটি নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত হতে পারে বা নির্বাচনের পরিবেশটা কি আদৌ থাকবে কিনা, এটা এখন ধীরে ধীরে মানুষের মনের ভিতরে এই ভাবনাগুলো জাগছে। নানান রকম প্রশ্ন আসছে যে বর্তমান সময়ে জননিরাপত্তা, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সময়ে দেশের যে মব কালচার, সব কিছু মিলিয়ে মানুষ আসলে নানানভাবে ভাবছে জিনিসটাকে। আর একটা সুষ্ঠু, সুন্দর এবং দৃষ্টান্তমূলক নির্বাচনের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার করে আসছেন। বারবার তিনি বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন সেমিনারে বলেও যাচ্ছেন যে তিনি একটি দৃষ্টান্তমূলক নির্বাচন করবেন। আর এই দৃষ্টান্তমূলক নির্বাচন করতে গেলে আসলে সবচেয়ে শুরুতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রাজনৈতিক, সামাজিক একটা সুস্থ একটা পরিবেশ। সেই পরিবেশ ছাড়া আসলে নির্বাচনটা কখনোই করা যায় না। নির্বাচনটা একটা উৎসব, সেই উৎসবটা কখনো দুঃখজনক কোনো পরিস্থিতিতে, ভয়ানক কোনো পরিস্থিতিতে, শঙ্কিত কোনো পরিস্থিতিতে হতে পারে না। তার জন্য একটি সুন্দর, সহনশীল একটি পরিবেশ আসলেই দরকার। তবে এনসিপির গোপালগঞ্জের পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রেক্ষাপট যদি চেঞ্জ হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, বা বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা ফেব্রুয়ারিতে বা এপ্রিলে, মার্চে আমরা যখনই নির্বাচনের ঘোষণা আসবে, সেই অল্প সময়ের মধ্যে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয়,
তার পূর্বক্ষণে যদি এইভাবে রাজনৈতিক অঙ্গন আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে, তাহলে কতটুকু নির্বাচন করা যাবে নির্দিষ্ট সময়ে, আর আদৌতে কি নির্বাচন হবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা জাগে মানুষের মনে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেই অবস্থা নিয়ে আছে, সেই থেকে যদি রাজনৈতিক পরিস্থিতিগুলো একটু জটিল এবং কুটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে একটি সুন্দর নির্বাচন দেখা হয়তো বা বাঙালির জন্য দীর্ঘমেয়াদী এবং দুঃস্বপ্নই থেকে যাবে। যাই হোক, সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, আসলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনেকটা সহনশীল হওয়া প্রয়োজন। তারা তো সবাই দেশের রাজনীতি করেন জনগণের ভালোর জন্য। যে রাজনীতির ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ জননিরাপত্তাহীনতায় ভুগবে, সাধারণ জনগণ বা রাজনৈতিক ব্যক্তিদের জীবন চলে যাবে, এই রাজনীতিটা বাংলাদেশের জন্য না, শুধু পৃথিবীর কোনো দেশের জন্যই খুব একটা মঙ্গলজনক নয়। আর এরকম রাজনৈতিক প্রত্যাশা মানুষ করেও না। মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে দেশ গঠনের কথা শুনতে চায়, রাজনীতিবিদদের কাছে মানুষের অর্থনৈতিক সামাজিক কি কাজ হবে, কি ভালো হবে সেই কথাগুলো শুনতে চায়, দেশের অগ্রগতির বিষয়ে কথাগুলো শুনতে চায়, দুর্নীতির বিরুদ্ধে কথা শুনতে চায়। একটি দল আরেকটি দলকে সবসময় হেয় করবে, প্রতিপন্ন করবে, ছোট করবে বা দমন নিপীড়ন করবে, এই ধরনের কথা এখন বর্তমান যুগের এই সভ্য সমাজের মানুষগুলি আসলে শুনতে নারাজ, তারা শুনতে চায়ও না। তো সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, জোর করে রাজনৈতিক ভালোবাসা আদায় করা যায় না, জোর করে কোনো রাজনৈতিক দলকে মানুষের পছন্দের দল করা যায় না। গোপালগঞ্জের ঘাঁটিটা এইভাবে জোর করে কোনো সভা সমাবেশ করে নিপীড়ন নির্যাতন করে গোপালগঞ্জকে হয়তো বা দুর্বল করা যাবে না, বরঞ্চ এই আগুন হয়তো বা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এইটা যদি আজকে ভালোবাসা, এইটা যদি রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্যের মাধ্যমে এই ভালোবাসাটা অর্জন করা যায়, তাহলে হয়তো বা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যে রাজনৈতিক দল এনসিপি, সেই রাজনৈতিক দলের হয়তো বা কর্মী সমর্থন বাড়বে, জনসমর্থন বাড়বে, তাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। আসলে কিছু কিছু জিনিস আছে, মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের ভালোবাসা আদায় করে নিতে হয়। জোর করে ভয় দেখিয়ে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। হয়তো বা সাময়িক সময়ের জন্য তাকে কোণঠাসা করা যায়, রাজনৈতিক অঙ্গনে তাকে সাথে নিয়ে পথ চলা যায় কিছুটা সময়ের জন্য, কিন্তু সময় এবং সুযোগ মতো সেই ব্যক্তিটি যাকে জোর করে আপনি নিয়ে আসছেন আপনার পাশে, সেই ব্যক্তিটি কিন্তু তার মতামত প্রতিফল ঘটাবেই, এবং সেটা হয়তো বা প্রকাশিত হবে ভোটের মাঠে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।